প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাবরক্ষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। সুজন ট্রেডার্সের 31 ডিসেম্বর 2018 তারিখে হিসাবের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ। এরপর দেখেন প্রাপ্য হিসাব 1,20,000 টাকা, অনাদায়ী পাওনা 8,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা। এগুলো সব হলো উদ্বৃত্ত। এরপর দেখেন বলা হয়েছে প্রাপ্য হিসাবের আরও 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে। এটা নতুন অনাদায়ী পাওনা। এরপর দেখেন অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে, তার মানে এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর দেখেন কতে বলা হয়েছে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করতে হলে আমরা একটি ছক লাগবে, ছকটা আমি আগেই এঁকেছি। এরপর দেখেন অনাদায়যোগ্য খরচের পরিমাণ তৈরি করতে হলে প্রথমে আমাদের অনাদায়ী পাওনা লাগবে, যেটা হিসাবভুক্ত, তার মানে পুরাতন যেটা। তাহলে আমরা সেটা আগে লিখে নিলাম, অনাদায়ী পাওনা যেটা আছে আমাদের। তো অনাদায়ী পাওনা শুরুতেই দেখেন আছে 8,000 টাকা, এটা আমরা প্রথম টাকার ঘরে আগে লিখে নিলাম। এরপর এর সাথে নতুন অনাদায়ী পাওনাটা যোগ হবে। তাহলে আমরা লিখব যোগ নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা। এই নতুন অনাদায়ী পাওনা দেখেন নিচেই যেটা আছে, অর্থাৎ প্রাপ্য হিসাবের উপর আরও 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে এইটা। তাহলে এখানে আমরা 4,000 টাকা লিখে নিলাম। এরপরে দেখেন আমাদের যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখেন এখানে বলা হয়েছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এটা। তো এটা কাটতে হলে কিভাবে কাটতে হবে সেটা আগে জেনে নিই। প্রথমে দেখেন আমাদের প্রাপ্য হিসাব আছে 1,20,000 টাকা। এর থেকে যে নতুন অনাদায়ী পাওনা 4,000 টাকা, এটা বাদ দিয়ে যে টাকা হবে তার উপর কাটতে হবে, অর্থাৎ নিট দেনাদারের উপর। যদি দেনাদারের সাথে আরও কিছু কাজ থাকতো সেগুলো করে তারপরে আমরা সঞ্চিতি কাটতাম, কিন্তু এখানে শুধুমাত্র নতুন অনাদায়ী পাওনা এটাই বাদ যাবে, কারণ এটাই আছে এখানে। তো এখানে দেখেন দেনাদার 1,20,000 আর নতুন অনাদায়ী পাওনা 4,000 টাকা বাদ দিলে হবে 1,16,000, আর তার উপরে আমরা 5% কাটবো। আর 5% কাটলে হবে আমাদের এখানে 5,800 টাকা, সেটা আমরা এখানে যোগ করব। তার মানে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের 1,16,000 টাকার উপরে আমরা 5% করে যেটা পাবো সেটা, তার মানে 5,800 টাকা। এই তিনটা টাকা আমরা এবার যোগ করব। যোগ করলে আমাদের হয় এখানে 17,800। তার সাথে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আছে ওইটা বাদ যাবে, তার মানে শুরুতে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 12,000 টাকা ওইটা। তাহলে আমরা এখানে দেখেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা বাদ দিয়ে নিট টাকার ঘরে আমরা পাচ্ছি হলো 5,800 টাকা। এই 5,800 টাকাই হলো আমাদের অনাদায়যোগ্য খরচের পরিমাণ। এবার দেখেন খতে বলা হয়েছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে এই অঙ্কে যে জাবেদাগুলো আসবে সেই জাবেদাগুলো তো আমরা জানি, যেগুলো নতুন লেনদেন শুধু সেগুলোর জাবেদা হয়। এছাড়াও কিছু কথা মনে রাখতে হবে, যেমন অনাদায়ী পাওনার ক্ষেত্রে আমরা নতুন পুরাতন উভয়েরই জাবেদা করি। তো এখানে দেখেন অনাদায়ী পাওনা 8,000 আছে এটা, এবং নতুন অনাদায়ী পাওনা 4,000 আছে। এই দুইটা মিলে আমরা একত্রেও জাবেদা করতে পারি, আবার আলাদাভাবেও জাবেদা করতে পারি। তো আমরা এখানে একত্রে জাবেদা করব। তার মানে অনাদায়ী পাওনা পুরাতন যেটা 8,000 আর নতুন অনাদায়ী পাওনা 4,000, এই দুইটা মিলে মোট 12,000। তো 12,000 টাকার আমাদের অনাদায়ী পাওনা জাবেদা করতে হবে। তো অনাদায়ী পাওনা জাবেদা করার ক্ষেত্রে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে অঙ্কের শুরুতেই যদি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি দেওয়া থাকে তাহলে জাবেদা হবে একরকম, আর যদি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি না থাকে তাহলে হবে আর এক রকম। তো যেহেতু এখানে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে, সেই জন্য আমাদের জাবেদাটা হবে পুরাতন মানে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি পুরাতন সঞ্চিতি না থাকতো তাহলে আমরা জাবেদা করতাম অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা মনে রাখবেন। তো যেহেতু এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে তাই আমাদের জাবেদা করতে হবে, দেখেন আমরা একটা নির্দিষ্ট তারিখে, তার মানে 31 ডিসেম্বর আমরা এখানে জাবেদা করব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে ওই যে 4,000 আর 8,000 মিলে 12,000 টাকা।
এরপরে এই জাবেদার ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা হবে এরকম, অনাদি পাওনা হিসাবভুক্ত করা হলো। যেহেতু আমরা অনাদি পাওনা জাবেদা করলাম, আমি এখানে ব্যাখ্যা লিখছি না যেহেতু সময় সংক্ষেপ। এবার দেখেন আমাদের পরের জাবেদার ক্ষেত্রে মনে রাখবেন যে এই ক্ষেত্রে সাধারণত আমাদের অনাদায় পাওনা জাবেদা হয় আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতির জাবেদা হয়। তো অনাদায় পাওনা জাবেদা অলরেডি আমরা করেছি, এরপর আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতির জাবেদা করতে হবে। তো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আমাদের দেখেন 5% কেটে হয়েছিল 5,800 টাকা। তো আমরা এই 5,800 টাকার আমরা জাবেদা করতাম, এই যে এই পার্সেন্টেজ কেটে যে টাকা হয়েছে সেই টাকার। তো এখানে আমাদের আর একটা কথা মনে রাখতে হবে, যদি অঙ্কের শুরুতে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি থাকে তাহলে ঠিক এইভাবে সমন্বয় করে, তার মানে অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন বাদ দিয়ে যে টাকা হবে সেই টাকার জাবেদা করব যদি পুরাতন সঞ্চিতি থাকে। আর যদি পুরাতন সঞ্চিতি না থাকতো তাহলে আমরা শুধু পার্সেন্টেজ কেটে যে টাকা হয়েছিল সেই টাকারই জাবেদা করতাম। তবে এখানে দেখেন একটা মজার বিষয় হলো, পার্সেন্টেজ কেটে যে টাকা হয়েছে ঠিক আমাদের শেষে যে সেই টাকাই হয়েছে, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এই না যে আমরা এই টাকার জাবেদা করছি, আমরা মূলত এই টাকার জাবেদা করছি। তার মানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির জাবেদা হবে যদি এই এখানে পজিটিভ হয়, তার মানে এই 17,800 যেহেতু বড় আর নিচে পুরাতনটা ছোট, যদি এইটা বড় হয় অর্থাৎ যে পার্থক্য এখানে 5,800 এটা পজিটিভ হয়েছে, তার মানে এইটা যদি পজিটিভ মানে বেশি হয় তাহলে জাবেদা হবে আমাদের অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তবে টাকা হবে এই 5,800, আমরা এখানে 5,800 টাকা লিখে দিলাম। এবার এটারও ব্যাখ্যা দিতে হবে, আর ব্যাখ্যা দেব আমরা যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হলো, এইটা ব্যাখ্যা আমরা এখানে লিখব, এটাও 31 তারিখের। এবার দেখেন শেষে আমাদের মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটা দুইটা জাবেদা হয়। তো একটা জাবেদা অলরেডি আমরা করেছি, আর একটা হলো যে এখানে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট করেছি এই অনাদায়ী পাওনা হিসাবটা এখানে বন্ধ করার জন্য আরেকটা জাবেদা করতে হবে, তার মানে ক্লোজিং দাখিলা, তার মানে সমাপনী দাখিলা। তো সেটার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি এই পক্ষ বড় হয়, যেহেতু বড় হয়েছে তার মানে অনাদায়ী পাওনা ডেবিট হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটা বন্ধ করতে হলে আমাদের আয় বিবরণী ডেবিট হবে, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট। আর অপরপক্ষে অনাদায়ী পাওনা এখানে আমাদের ডেবিট ছিল, এটা হবে ক্রেডিট, যেহেতু এটা আমরা বন্ধ করলাম মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি মুছে ফেললাম আয় বিবরণীতে ট্রান্সফার করে। তার মানে এটা আপনি ব্যাখ্যা এইভাবেও দিতে পারেন যে অনাদায়ী পাওনাটা আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। তাহলে আমরা এখানে অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট কত, ওই একই টাকা, তার মানে 5,800 টাকা। এইটার ব্যাখ্যা লিখতে হবে যে অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। তো এইটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাব সংক্রান্ত দফা প্রদর্শন করো। তো তার মানে আমাদের এখানে আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা আয় বিবরণী করব। আয় বিবরণীর যে ছক দেখেন, সুজন ট্রেডার্সের বিশদ আয় বিবরণী, এরপর 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা আগে লিখে নিলাম। তো আয় বিবরণীতে আমাদের এই পুরো অঙ্কের ভিতর থেকে কি কি আসবে সেটা আমরা আগে জেনে নিই। প্রথমে আমাদের দেখেন যে অনাদায়ী পাওনা যেটা আছে, আমাদের সেই অনাদায়ী পাওনা আগে লিখতে হবে, অর্থাৎ যেটা আমাদের পুরাতন অনাদায়ী পাওনা। তো আমরা এখানে অনাদায়ী পাওনা লিখলাম 8,000 যেটা আছে, তো আমরা প্রথম টাকার ঘরে 8,000 লিখে নিলাম। এরপরে দেখেন এর সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা যেটা 4,000, তার মানে আমরা এখানে লিখব নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 4,000 টাকা, আমরা এই 4,000 টাকা লিখলাম। এবার দেখেন এই দুইটা টাকা আমরা যোগ করে পেলাম কত? 12,000 টাকা। এরপর আমরা এর সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটা। তো নতুন অনাদায়ী দেখেন আমরা আগে লিখে নিই, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের আগে কেটে নিতে হবে। দেখেন এখানে প্রাপ্য হিসাব আছে 1,20,000 আর নতুন অনাদায়ী পাওনা আছে 4,000, এটা বাদ যাবে, বাদ দিয়ে যে টাকা হবে 1,16,000, তারপরে আমরা 5% কাটবো। তো 5% কাটলে আমাদের আসবে এখানে হচ্ছে 5,800 টাকা। তার মানে আমাদের এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো 5,800 টাকা, আমরা এখানে 5,800 টাকা লিখলাম। এবার দেখেন এই 5,800 টাকা যোগ করার পরে আমাদের হচ্ছে হলো 17,800, তো আমরা এখানে 17,800 লিখলাম। এরপর সর্বশেষ আমাদের যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল যেটা উপরে, সেটা বাদ যাবে, তার মানে আমরা এখানে লিখব পুরাতন
অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? উপরে যেটা আছে অর্থাৎ 12,000 টাকা, তোমরা এখানে 12,000 টাকা বাদ দেবো, আর এই 12,000 টাকা বাদ দিলে আমাদের থাকে কত? 5,800। এইটাই হলো আমাদের আয় বিবরণীতে প্রদর্শন। এইবার দেখেন আমাদের উদ্বৃত্তপত্র করতে বলা হয়েছে, তার মানে আর্থিক অবস্থার বিবরণী। সেখানে আমাদের প্রাপ্য হিসাবের সাথে কি কি আসবে সেইটা আমাদের দেখাতে বলেছে, তার মানে প্রাপ্য হিসাব সংক্রান্ত দফা শুধু। তো আমাদের এখানে প্রথমে আমরা প্রাপ্য হিসাব লিখে নেব। প্রাপ্য হিসাব আমাদের এখানে আছে কত? 1,20,000 টাকা। তো আমরা শুরুতেই প্রাপ্য হিসাব লিখে নেব। চলতি সম্পদ, প্রাপ্য হিসাব যেহেতু চলতি সম্পদের অংশ, তাহলে আমরা এখানে চলতি সম্পদ দিয়ে তারপরে প্রাপ্য হিসাব লিখব। আমরা লিখলাম প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবে টাকা আছে কত? 1,20,000। আমরা প্রথম টাকার ঘরে 1,20,000 টাকা লিখে নিলাম। এর সাথে মনে রাখবেন যে দুইটা নতুন, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে দুইটা এখানে যোগ হয়েছিল অনাদায়ী পাওনার সাথে, সেই দুইটা এখানে আমাদের বাদ যাবে। তার মানে সমন্বয় দুইটা, মানে নতুন দুইটা। তাহলে প্রথমে আমরা নতুন অনাদায়ী পাওনা বাদ দেব। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা আমাদের এখানে 4,000। আমরা 4,000 টাকা হলো 1,20,000 থেকে বাদ দিলাম। তাহলে বাদ দিলে আমাদের হবে কত? 1,16,000। এরপরে এর সাথে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা 5,800, ওইটা বাদ যাবে। তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 5,800। তাহলে 5,800 টাকা আমরা এখান থেকে বাদ দেব। বাদ দিলে আমার শেষ টাকার ঘরে আসবে হলো 1,10,200। তার মানে 1,10,200 টাকা। এটাই ছিল আমাদের উদ্বৃত্তপত্রের প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।